আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, ভয় ডট ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে রহিম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের চতুর্থতম এপিসোডে আজকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তো এপিসোডের ঘটনায় যাওয়ার আগে আমি আমাদের কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং ঠিকানাগুলি আপনাদেরকে দিয়ে দিতে চাই। আমাদেরকে যদি আপনি ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাকে আমাদেরকে ইমেল করতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, which is bhoybodnet@gmail.com। আমাদের যে কোনো ধরনের আপডেট পেতে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আমাদের ফেসবুক পেজের ঠিকানাটি হচ্ছে www.facebook.com/bhoy.net, which is www.facebook.com/bhoydotnet। সেম হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আপনাদের ঘটনার অপেক্ষায় থাকবো এবং চলুন আজকে আমাদের ঘটনায় আমরা সরাসরি চলে যাই এখন। তো আজকে এই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ নীরব। নীরব ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। এবার কথা না বাড়িয়ে চলুন শুনে আসি নীরব সাহেবের ঘটনাটি। বলছেন নীরব সাহেব, কেমন লাগবে যখন আপনি নিজেকেই নিজে দেখবেন আপনার চোখের সামনে যখন করিতা রাত 12টা? কেমন লাগবে? বন্ধুর বোনের বিয়ে শেষ করে একা একা বাড়ি ফিরছিলাম। চারদিকে নীরবতা, দূর থেকে ভেসে আসছে শিয়ালের দাগ। গ্রামাঞ্চলে রাত 12টা মানে অনেক রাত। রাস্তাটা সম্পূর্ণ ফাঁকা। মোবাইলের লাইটটা জ্বালিয়ে হাঁটছি। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হলো রহিম চাচার সাথে। ওনার সাথে দেখা হয় চাচা আমাকে বললেন, কি ভাতিজা, এই রাত কইরে বই থেকে বিললে? জানো না এই রাস্তাটা তেমন বেশি ভালো না। অনেকে অনেক কিছু দেখেই রাস্তায়, আমিও জানতাম। আমি বললাম, আরে চাচা কি বলেন না বলেন, কিসের বাদ? গিয়েছিলাম এতে রনিদের বাড়িতে। ওর আসলে পরের বিয়ে তো, তাই বিয়েটা শেষ হতে হতে রাত হয়ে গেল, তাই একা একা ফিরছি। বাসায় এসে রাতে খাবো না, কারণ খেতে ইচ্ছা করছে না। সারাদিন বিয়ে বাড়িতে অনেক কাজ করছিলাম, অনেক মজাও হয়েছে। বিছানায় শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎ বুকের মধ্যে ধুপ করে উঠল। আরে আপনি বিষয়তে খেয়ালই করি নাই। তখন কাকে দেখলাম রাস্তায়? রহিম চাচা। আরে এটা কিভাবে সম্ভব? রহিম চাচা তো 1 বছর আগেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে কাকে দেখলাম? আমি কোনো ভুল দেখলাম না তো? এটা কিভাবে সম্ভব? চোখের ভুল ভেবে চশমাটা রেখে শুয়ে পড়লাম। শরীরটা বেশ দুর্বল। শুতেই চোখে ঘুম চলে আসলো। গড়িতে তখন 9টা বাজে কিনা জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে দেখি আমি এক অজানায় শুয়ে আছি। কোথায় আছি আমি? চারিদিকে অন্ধকার, চাঁদের আলোয় ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। চারিদিকে নিচের দিকে হাত নাড়াতেই মাটির স্পর্শ পেলাম। এ কোথায় আমি? এক লাফ দিয়ে উঠে বসলাম। কি হচ্ছে আমার সাথে? এখানে আমি উঠে দাঁড়িয়ে ভালোভাবে লক্ষ্য করলাম একটা কবরস্থান। একটা ভাঙা পুরনো কবরস্থানে শুয়ে আছি। এর মানে কি? আমি তো আমার রুমে শুয়েছিলাম, এখানে এলাম কিভাবে? এটা কোন জায়গা? এতে এক লাফে কবরের উপরে চিৎকার করে মাকে রাখতে লাগলাম, মা, ও মা, মা, বাবা, আমি কোথায়? চারদিক থেকে কোনো আওয়াজ নেই। কি হচ্ছে আমার সাথে? আমি স্বপ্ন দেখছি না তো? শরীরে চিমতে কেটে দেখলাম, না এটা তো স্বপ্ন না, সত্যি। এবার আমার খুব ভয় লাগছিল। কোথায় আমি? কোথায় যাব এখন? ভয়ে শরীর কাঁপছিল আমার। দৌড়ানোর কোনো শক্তি পাচ্ছিলাম না। হঠাৎ পিছন থেকে একজন বলে উঠল, কি রে, ভয় পাচ্ছিস? ভয় পাস নে, একদিন সবাইকে কবরে আসতে হবে। লোকটার ভয়ানক কণ্ঠ শুনে ওনার দিকে তাকিয়ে বললাম, কে আপনি? আমি এখানে এলাম কি করে? আর আপনি আমার কাছে কি চান? আমার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়েছিল লোকটি। লোকটা অন্ধকারে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না আমি। কিছুই মনে হচ্ছে যেন আমার সামনে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার কথা শুনে লোকটা হা হা করে হাসি দিয়ে বলল, কি চাই? আমি তো তোকে চাই, তোর প্রাণ চাই। তোর প্রাণ দিবি? দে দে, আমাকে তোর প্রাণ দে, চল যাই চল। ভয়ে তখন ভেতরটা আমার শুকিয়ে গেল। কি বলবো বুঝতে পারছিলাম না। ভয়ে ভয়ে লোকটাকে বললাম, কি
আমি কি ক্ষতি করেছি আপনার? আমার প্রেম দিয়ে যাচ্ছেন কি কারণে? সামনে আসেন, আপনার চেহারা দেখান। কে আপনি? আমি দেখতে চাই আপনি কে। আমার কথা শুনে লোকটা বলল, খোকা, পারবো না। আমার চেহারা দেখলে তুমি সহ্য করতে পারবে না। আমি বললাম, না, আমি পারবো, আপনি আমার সামনে আসেন। আমার কথা শুনে বিকট একটা হাসি দিয়ে লোকটা বলল, তাই তবে হোক, এই দেখ। এই বলে আমার সামনে এসে মুখের ঘোমটাটা সরালেন সেই ব্যক্তি। অন্ধকারে চাঁদের আলোতে আমি যা দেখতে পেলাম তাতে আমার অবস্থা একেবারেই শেষ। আমি দেখতে পেলাম লোকটা আর কেউই না, ওটা আমি। মানে এটা কি করে সম্ভব? আমি আমাকে দেখছি? কিভাবে দেখছি? আমি আর পারলাম না, আর কিচ্ছু করতে পারলাম না। জ্ঞান হারিয়ে মাটিতে ধাপাস করে পড়ে গেলাম। কতক্ষণ জ্ঞান হারিয়ে পড়েছিলাম জানি না। জ্ঞান ফিরে মায়ের তাকে। মা ডাকছে, নীরব, এই নীরব, ওঠ, কত বেলা হয়েছে, এত বেলা কেউ ঘুমায় নাকি? মায়ের ডাকে অবাক হয়ে তাকিয়ে আমি আমার দিকে আবার অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। তাহলে কাল রাতে সেই কবরস্থান কোথায় যেখানে আমি জ্ঞান হারিয়েছিলাম? কিছুই মাথায় আসছে না। এটা স্বপ্ন না? হতে পারে এটা স্বপ্ন, আবার নাও হতে পারে। কারণ গতকাল রাতে সেই কবর থেকে লাফ দিয়ে ওঠার সময় হাতে একটা কিছু কেটে গিয়েছিল বলে মনে হচ্ছে। এই কাটা দাগ এখনো শরীরে আছে। শরীরে বড় কিছু হবার আগে কিছু একটা করতে হবে। ফ্রেশ হয়ে মা বাবাকে সব ঘটনা খুলে বললাম। ওনারা ঘটনা শোনার পর বেশ অবাক হলেন। অবাক হবারই কথা অবশ্য, কি সব রহস্যময় ঘটনা ঘটছে আমার সাথে। রাতে ভয় পেয়েছিলাম বলে এলাকার হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন আমার মা বাবা। এরপর দিয়ে একদিন ভালোই ছিলাম। এক রাতে শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎ দরজার দিকে তাকাতেই ডাকতে থাকে কেউ। আমাকে আমার বন্ধু রবিন ডাকছিল। ওর ডাক শুনে দরজাটা খুলে বললাম, আরে রবিন, রাতের বেলা কি মনে পড়ে? রবিন বলল, আর বলিস না, মা হঠাৎ একটু অসুস্থ হয়েছে তো মায়ের জন্য ওষুধ কিনতে হাঁটছিলাম। রাত্রেবেলা একা যেতে ভয় পারে, কি চল না আমার সাথে ভাই। আমি বললাম, আরে তাই নাকি, আন্টি অসুস্থ? আচ্ছা চল চল। এই বলে গেঞ্জিতে পরে রওনা হয়ে গেলাম। রবিনের সাথে হাঁটছি আর গল্প করছি। গল্পের এক সময় আমি রবিনকে বললাম, আচ্ছা রবিন, তুই কি কখনো ভূত দেখেছিস? মানে ভয় পেয়েছিস কখনো? রবিন আমাকে বলল, এই কথা কেন জিজ্ঞেস করছিস হঠাৎ করে? এরপর রবিন চুপ হয়ে গেল। ওর উত্তর না পেয়ে পেছন ফিরে বললাম, কি রে, কথা বলিস না কেন? কি তুই কি? রবিন তো কোথাও নেই। ওকে পিছনে দেখতে না পেয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, আরে বোকা, আমাকে ভয় দেখাবি কোথায়? কোথায় লুকিয়ে আছিস, বের হয়ে আয়। দেরি হয়ে যাচ্ছে। তুই না তোর মায়ের জন্য ওষুধ কিনতে আসছিস? মজা না করে বেরোয় তাড়াতাড়ি। রবিন, এই রবিন, আরে কি রে, কোনো সারা নেই কেন রে? দেখ ভাই, অনেক হয়েছে ফাইজলামি, এবার ফাইজলামি বাদ দিয়ে বেরোয় তো। আমার কথার কোনো সাড়া পাচ্ছিলাম না। রবিন কি আমার সাথে মজা করছে? দুজনেই তো একসাথেই হাঁটছিলাম। ফোনের লাইটটা জ্বালিয়ে খুঁজতে লাগলাম এবং চারদিকে দেখে দেখে বললাম, ও কি ব্যাপার রবিন, আমাকে ভয় দেখাস না। হঠাৎ করে আমার সামনে একটা চাদর পরিহিত লোককে দেখে বললাম, রবিন, আমাকে ভয় দেখানোর জন্য গায়ে চাদর দিয়ে বসে আছিস তাই না? কি ভেবেছিস আমি ভয় পাবো? এতটাও ভীত নয় আমি। এই বলে আমি ওর কাছে গিয়ে ওকে স্পর্শ করি। আমি চাদরটা ধরে টান দিই। ওকে স্পর্শ করতে ও আমার দিকে ঘুরে তাকায়। আরে এটা কি? এটা তো রবিন না। কি ভয়ানক দেখতে। আমার দিকে তাকিয়ে ভয়ানক ভাবে একটা হাসি দিল। ভয় তখন মনে হচ্ছে জীবনটা যেন আমার বেরিয়ে যাবে। এত ভয়ানক মানুষ আমি কখনোই দেখিনি। লোকটার চোখের জায়গায় কোনো চোখ নেই, মুখটা পুজে গলে গেছে, দাঁতগুলো লম্বা লম্বা। এরকম মানুষ হয় নাকি? এটা তো মানুষ হতে পারে না। প্রাণের ভয়ে একটা চিৎকার দিয়ে দৌড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এই কি, দৌড়াতে পারছি না। কেন? আমার পাই যেন চলছে না। পিছন থেকে ভেসে আসতে সেই ভয়ানক হাসি। এসব কি হচ্ছে আমার সাথে? আমি তো কারো কোনো ক্ষতি করিনি। জোরে জোরে দোয়া পড়তে শুরু করলাম। তখন আর দৌড়াতে থাকি। আমার পেছন থেকে মনে হচ্ছিল কেউ আমার পেছনে দৌড়াচ্ছে। প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে একসময় বাসার এসে আমি একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। আমার জ্ঞান ফেরে পরের দিন। আমার অনেক জ্বর। চোখ খুলতেই দেখি মা পাশে বসে আছেন। আমার জ্ঞান ফেরার পর মা জিজ্ঞাসা করলেন, সবকিছু আমাকে খুলে বল। আমি বললাম, কি বলবো? মা বললেন, সবকিছু।
মাকে আমি সব ঘটনা খুলে বলি। আমি এই ঘটনার পর্বে 2-3 দিন শরীরে অনেক জ্বর অনুভব করেছিল। আমার 2-3 দিন পর যখন কিছুটা সুস্থ হলাম, তখন চলে গেলাম রবিনের বাসায়। ওর বাসায় যাওয়ার পর রবিন বলল, কিরে নীরব, কি খবর তোর? তোর 2-3 দিন কি হয়েছিল? ফোন নিলাম, ফোন ধরলি না, কোথায় গেছিলি নাকি? বাড়িতে দাঁড়িয়ে আমি বললাম, সেটা পরে বলছি, আগে বল আমার সাথে কেন তুই এমনটা করলি? তোর মায়ের শরীর এখন কেমন? রবিন বলল, কি বলছিস তুই? কি করেছি তোর সাথে? আমার মায়ের তো কিছু হয় নাই, মা তো নানা বছর বেড়াতে গেছে। আমি বললাম, রবিন ফাজলামো রাখ, আর মিথ্যা বলিস না, জানিস তোর জন্য কতটা ভয় পেয়েছি আমি। রবিন বলল, ভাই কি বলতেছিস? খুলে বলতে আসলে কি হয়েছে? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি তখন তাকে বললাম, 3-4 দিন আগে রাতে তুই আমাকে ডাকতে গিয়েছিলি না? ও বলল, না আমি তো যাই নাই। আমি বললাম, তুই না বলি তোর মায়ের শরীর খারাপ, বাজারে যেতে হবে, ওষুধ কিনতে হবে। রবিন বলল, আরে না, আমি তো কোথাও যাইনি, সত্যি, আমি কেন তোকে রাখতে যাব? আয় ভাই, তুই রাতের বেলা ভুলভাল দেখছিস। আমি রবিনের মুখে এসব কথা শুনে থমকে গেলাম। এসব কি হচ্ছে আমার সাথে? এখন বুঝতে পারছি রবিনা রূপ ধরে কেউ আমাকে বাহিরে নিয়ে এসেছিল। আমাকে চিন্তিত দেখে রবিন বলল, ভাই তোর কি হয়েছে নীরব, বল তো, বল কি হয়েছে তোর? আমি বললাম, কিছু না রে ভাই, আমি আসি। ও আমাকে আবার বলল, কি হয়েছে নীরব, বল আমাকে। রবিনের জোরাজোরের পর ওকে আমি সব ঘটনা খুলে বললাম। আমার মুখে এসব শুনে রবিন অবাক হয়ে বলল, নীরব, এসব আবার ওই মেয়েটা করছে না তো? আমি বললাম, কোন মেয়েটার কথা বলছিস তুই? রবিন বলল, ময়না। রবিনের মুখে নামটা শুনে বুকের মধ্যে ধূপ পড়ে উঠলাম। আর কি? ময়না? ময়না এসব কেন করবে? কেনই বি এসব করবে? ও তো মারা গেছে 3 বছর আগে, ও কিভাবে এসব করবে? আমার কেন ক্ষতি করতে চাইবে? আমার কথা শুনে রবিন বলল, আরে বোকা, তুই কি পাগল হয়েছিস নাকি? তোর কি মনে নেই ময়না তোর জন্য গলায় ফাঁস দিয়ে মারা গেছে? জানি, কিন্তু ময়না তো আমাকে ভালোবাসতো। ও আমার সাথে এসব রহস্যজনক ঘটনা কেন হারাচ্ছে বলতে পারিস? ময়নার বিষয়ে আপনাদের সকলকে খুলে বলি। আজ থেকে 4 বছর আগের কথা। ময়না এবং আমি একই কলেজে পড়তাম, বাসাও বলতে গেলে একই এলাকায়। আমার বাসা থেকে ওর বাসায় যেতে প্রায় 10 মিনিট সময় লাগে। যাই হোক, ওর সাথে আবার প্রেমের শুরুটা একটু বলি। সেদিন ছিল শনিবার। কলেজে যাবার পথে হঠাৎ পিছন থেকে ময়নার ডাক শুনে পিছন ফিরে তাকালাম। ময়না ডাকছে। ময়না বলল, এই যে হিরো, শোনো। আমি বললাম, আমাকে বলছো? ময়না বলল, তুমি ছাড়া তো এখানে আর কেউ নাই, তাই না? তাই তো। আমি হিরো হলাম কবে থেকে? দেখতে তো পারো না, অসুন্দর মানুষ হিরো হয় বুঝি? তা সবার কাছে হিরো হয় কিনা জানি না, আমার কাছে হিরোই লাগে। আচ্ছা ময়না, ধন্যবাদ তোমাকে, কলেজ যাচ্ছি। ময়না বলল, আচ্ছা তুমি আমি রোজ একই রাস্তা দিয়ে যাই, একই কলেজে যাই, তুমি আমার সাথে কথা বলো না কেন? আমি বললাম, না মানে আমার মেয়েদের সাথে কথা বলতে লজ্জা লাগে। ময়না বলল, ছেলেদের যে এত লজ্জা সেটা তো জানা ছিল না। তো সবারই আছে কিনা জানি না, আমার আছে, এই কথা বলি আমি ময়নাকে। সেদিন কথা বলতে বলতে দুইজনই কলেজে যাই। তারপর থেকে রোজ দুইজন একসাথেই কলেজে যাওয়া আসা করতাম। এভাবে কথা বলা, ভালো লাগা, কথা বলা এবং আস্তে আস্তে প্রেমের শুরু। দুজন দুজনকে অনেক ভালোবাসতাম। সময় ভালোই যাচ্ছিল। আমাদের রিলেশনশিপটাও প্রায় 1 বছরের মাথায় হঠাৎ ময়না এবং আমার সম্পর্কের কথাটা জানাজানি হয়ে যায়। আমি চেয়েছিলাম ওকে বিয়ে করতে, কিন্তু পরিস্থিতি আমাদের এক হতে দেয় নাই। ওর পরিবার আমাকে মেনে নিতে পারে নাই কোনোভাবেই। ময়নার জন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলে। বিয়ে ঠিক আগে রাতে ময়না গলায় ফাঁসি দিয়ে মারা যায়। ওর মৃত্যুতনে ভেঙে পড়েছিলাম আমি। অনেক মানসিক চাপ গেছে। আবার উপর দিয়ে কাউকে বোঝাতেও পারিনি ওকে কতটা ভালোবাসতাম, কতটা চাইতাম। ওর কথা মনে হলে এখনো চোখ বেয়ে পানি পড়ে। এই হলো ময়না এবং আমার ফ্ল্যাশব্যাক। ময়নার ঘটনা বলতে গিয়ে আমার মন খারাপ দেখে রবিন করল, এই নীরব, বাদ দে না এসব, মন খারাপ করিস না। আমারই ভুল তোকে ময়নার কথা মনে করিয়ে দিলাম। আচ্ছা বাদ দে এসব, যা বসে যা। আর হ্যাঁ, আমি বিষয়টা ভালো দেখছি না, তুই ভালো কোন হুজুর বা কবিরাজের সাথে কথা বল, এতেই ভালো হবে। রবিনের সাথে কথা বলে সেদিনের মতো বাসায় চলে আসতাম আমি। সেই রাতের ঘটনা, রাত ঠিক 12টা থেকে 1টা হবে।
আমার দরজায় কে যেন ঠক ঠক করে টোকা দিল। মনে হচ্ছে কেউ দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রুমের লাইটটা জ্বালিয়ে দরজা খুলে দিলাম, কিন্তু ওখানে কেউ নেই। এদিকে সেদিকে তো দেখলাম, চোখ বোলালাম, কিন্তু চোখটা ভালো করে খুলতেই দেখলাম আমার বুকের উপর কেউ একজন বসে আছে। আমি কি দেখছি? আমি যেন নড়াচড়া করতে পারছি না। চিৎকার করে যে থাকবো সেই শক্তিটা আমার ভেতরে নেই। মনে হচ্ছে বুকটা ছিঁড়ে যাচ্ছে। আমি চোখ খুলতেই দেখি ভয়ানক একটা লোক আমার দিকে তাকিয়ে বলল, কিরে, ঘুম ভাঙছে? তাহলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম রে। অনেকক্ষণ? কি ক্ষুধা লাগছে রে তোর? পরিচয়টা দিবি না? আমাকে দে, আমার খুব ক্ষুধা পেয়েছে। এই বলে আমার পা ধরে এক টান দিয়ে বিছানা থেকে মেঝেতে ফেলে দিল সে আমাকে। সে ভয়ানক অবয়তা মেঝেতে ধপাস করে পড়ে গেল। মাথায় অনেক ব্যথা পেলাম আমি চিৎকারও দিতে পারছি না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আমার। তাই দেয়ালি হেলান দিয়ে বসে আছি। আমার চোখের সামনে ভয়ানক অবয়বটা বসে আছে। খুবই ভয়ানক চেহারা, চুলগুলো কত বড় বড়, আর চোখের জায়গায় কোনো চোখ নেই। জায়গাটা কুচকুচে অন্ধকার। রক্তমাখা মুখ নিয়ে আমাকে সে বলে উঠল, ক্ষুধা পেলামে কি করে জানিস? এই দেখ। এই বলে সে নিজের হাতটা নিজে খেতে শুরু করলো। আমি এগুলি কি দেখছি? ভয়ে আমার জীবন বেরিয়ে যাওয়ার অবস্থা। নিজের হাতকে নিজেকে কিভাবে চিবিয়ে খাচ্ছে এই লোক, তা আবার আমার চোখের সামনে। রক্ত মাখা মুখে আমার দিকে তাকিয়ে সে বলল, কিরে, ভয় পাচ্ছিস? ভয় পাস না, ভয় পাস না। তুই খাবি নাকি কাঁচা রক্ত? খুবই মজা, নে 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 খা। এই বলে তার একটা আমুর আমার দিকে ছুড়ে দিল সে, আর বলল, নে নে, এই নে, আম্বুল খেয়ে নে, অনেক মজা পাবি। চোখের সামনে এত কিছু দেখে নিজেকে আর ধরে রাখা কি যায়? যায় না। আমি জ্ঞান হারালাম। তারপর কি হয়েছে আমি জানি না। জ্ঞান ফেরার পর শুনতে হলো আরেকটা অবাক করা কথা। জ্ঞান ফিরতে দেখলাম চারিদিকে মা বাবা ও আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আমার বড় কিছু হয়ে গেছে। আশেপাশে এত লোকজন কেন? আমার জ্ঞান ফিরতে দেখে বাবা জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি ঠিক আছো? আমি হুম বললাম, এখন ঠিক আছি। রাতে অনেক ভয় পেয়েছিলাম বাবা। কেউ এসেছিল আমার রুমে। তোমাদেরকে বুঝাতে পারবো না কতটা ভয়ানক সে। আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আমার কথা শুনে বাবা বললেন, না, তুই তোর রুমে ছিলি নাকি? আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমি কোথায় ছিলাম? বাবা বললেন, তোকে রুমে না পেয়ে আমি এদিক সেদিক সব দিকে খোঁজাখুঁজি করি। সবাই মিলে কোথাও পাইনি। কত জায়গায় কত ভাবি খুঁজেছি, বলে বোঝাতে পারবো না। আজ 2 দিন পর তোকে খুঁজে পেলাম। তুই জ্ঞান হারানো অবস্থায় পড়েছিলিস কোথায় জানিস? পুকুর পাড়ে। কি? 2 দিন? মানে এই 2 দিন আমি কোথায় ছিলাম? আমি তো আমার রুমের মধ্যে জ্ঞান হারিয়ে পড়েছিলাম। তাহলে এত কিছু কিভাবে ঘটলো? হ্যাঁ, নিশ্চয়ই ও করেছে। আমার মুখে কথাটা শুনে বাবা মা বললেন, ও? ওটা আবার কে? আমি বললাম, সে। বাবা বললেন, কে? আমি বললাম, বাবা, ও কথা বলো না। ও খুব ভয়ানক, আমাকে বাঁচতে দেবে না। ও আসবে, ও কিন্তু আবার আসবে। বাবা কিছুটা ভয় কণ্ঠে বললেন, নীরব, তুই কার কথা বলছিস? আমার কিন্তু ভয় লাগছে। আমি বললাম, আরে আরে, ওই ভয়ানক লোকটার কথা। লম্বা লম্বা চুল, বড় বড় দাঁত, কি ভয়ানক দেখতে। ইয়া আল্লাহ, ওর কথা মনে হলে গায়ে কারা দিয়ে ওঠে। আমাকে শান্ত করে বাবা বললেন, এসব তেমন কিছু না বাবা। তুমি এসব চিন্তা করো না। তুমি বাদ দাও, এই সমস্ত বারে চিন্তা করো না। তোমাকে আমি কবিরাজের কাছে নিয়ে যাবো। যাই হোক, সেই ঘটনার পরের দিন একটা কবিরাজ দেখানো হয় আমাকে। কবিরাজ আমাকে দেখে বলেন, একটা খারাপ যেন নজর পড়েছে, তাই এসে দেখছি আমি। এই বলে উনি কিছু পানি পড়া এবং হাতে বাঁধার জন্য একটা তাবিজ দেন। এরপর কিছুদিন কোনো সমস্যা হয়নি। কিছুদিন পর মা বললেন, অনেকদিন তো তোর নানা বাড়ি যাস না। আমি তোর নানা বাড়ি যেতে যাচ্ছি, চলো বাবা, কিছুদিন ঘুরে আসি, থেকে আসি কয়েকটা দিন। তোর মনটাও ভালো হবে, হাওয়াটাও চেঞ্জ হবে। মায়ের কথা শুনে আমি রাজি হয়ে গেলাম এবং বললাম, ঠিক আছে। অনেকদিন নানা বাড়ি যাই না, চলো মা, কিছুদিন ঘুরে আসি। যাই হোক, মাকে নিয়ে চলে গেলাম নানা বাড়িতে। কিছুদিন ধরে বেশ ভালোই আছি। কোনো ভয়ানক ঘটনা ঘটছে না, কোনো ঝামেলা হচ্ছে না। আই ওয়াজ ফিলিং সো রিল্যাক্সড। আর আমার মেজমা বলতে গেলে আমার বন্ধুর মতো। নানা বাড়িতে গেলে মেজমামার সাথে বেশিরভাগ সময় আড্ডা দিতাম, ঘুরতাম। নানা বাড়িতে যাবার 2 দিন পর এক রাতে, তখন প্রায় 10টা হবে, রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে ফু টিপছিলাম আমি। ঠিক সেই সময় মেজমা এসে দাঁত দিলেন। মামার ডাকে উঠে দরজাটা খুলে মামাকে বললাম, মামা, ঘুমাচ্ছিলাম তো, তোমার কি হয়েছে? ডাকতেছো কেন এখন আমাকে? মা বলেন কি, আরে ভাই না, ডাকলাম একটা কারণে। আমি তো মাছ ধরতে যাবো।
তুই যাবি নাকি? আমার সাথে গেলে চল, তোর ভাল লাগবো। মামার কথায় রাজি হয়ে রওনা পড়লাম মামার সাথে মাছ ধরতে। পাশে ছোট নদী, হেঁটে হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগে। যাই হোক, জাল হাতে মামা এবং আমি যাচ্ছি মাছ ধরার জন্য। হাঁটতে হাঁটতে একসময় পৌঁছালাম নদীর পায়ে। নদীর পারে যাবার পর মামা বললেন, আচ্ছা বাইক না, জুতাগুলা কই দাঁড়াক? নাই মা, জাল ফালেই তৈব, কাদা লাগতে পারে উজার মধ্যে, তোর দামি জুতা, জুতা কইলা ফেলা। আমি বললাম, না মামা, নিচে যাবো না, কাদার মধ্যে তুমি গিয়া জাল ফেলা, আমি নিচে যাইতে পারবো না। আমি হেনে বসলাম। এই বলে আমি সেখানেই বসে পড়লাম। মামা নিচে জাল ফেলছিল। আমার থেকে বেশি না, 10 থেকে 15 হাত দূরা হবে। এভাবে 30 মিনিটের মতো মাছ ধরার পর হঠাৎ আমার নাকে একটা পচা গন্ধ ভেসে আসে। গন্ধটা নাকে আসার পর আমি মামাকে জিজ্ঞাসা করলাম, মামা এটা কিসের গন্ধ আসতেছে? আমার কথায় মামা কোনো উত্তর দিল না। আমি আবারও রাখলাম, মামা, ও মামা, কথা কও নাকে? মামা আর কোনো সাড়া না পেয়ে জুতোটা খুলে আস্তে করে নিচে নেমে গেলাম মামার দিকে। চারিদিকে অন্ধকার। মোবাইলের লাইটটা জ্বালিয়ে মামার দিকে এগিয়ে যাচ্ছি। মামার কাছাকাছি গিয়ে জেনে দেখলাম মামা উল্টো দিকে বসে কি যেন পড়ছে। আমি কাছে গিয়ে মামাকে জিজ্ঞেস করলাম, মামা কি করতেছো ওইখানে? ডাকতেছে তোমার, হন্তাছো না? এই বলে মামার কাছে গিয়ে মামার কাঁধে হাতটা রাখলাম। কাঁধে হাত রাখার পরেই যা দেখলাম, তাতে লাফ দিয়ে 2 হাত পেছনে ফিরে আসলাম আমি। মামার কাছে যেতে আমি দেখলাম মামা কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আমি কাছে যেতেই মামা আমার দিকে ভয়ানক ভাবে তাকালেন, লাল চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে হাসছেন মামা। মামার এমন অবস্থা দেখে আমি ভয় ভয় বললাম, মামা তোমার কি হয়েছে? ও মামা, তুমি কি ঠিক আছো? মামা যেন আমার কথাই শুনছেন না, ভয়ানক ভাবে হাসতে লাগলেন মামা। আর বললেন, আমি তোর মামা না রে বোকা, আমি তোর বন্ধু, তোরে নিতে আইছি। যাইবি আমার সাথে? অবশ্যই যাইবি, এই তো আর কয়েকটা দিন, তারপর তোরে নিয়ে যাবো। এই বলে সে হঠাৎ রূপ বদলিয়ে ফেললো। আরে এর সেই ভয়ানক একটা, যেটা এর আগে আমাকে ভয় দেখাতো, আমার ক্ষতি করতে চাইতো। বোঝা হয়ে গেছে এ আমার মামা না। তাই আর দেরি না করে একটা চিৎকার দিয়ে দৌড় লাগালাম আমি। আমার পেছন পেছন সেও দৌড়াচ্ছে। প্রাণের ভয়ে দৌড়াতে দৌড়াতে কিছুটা কেউ হুচট খেয়ে পড়ে গেলাম বাদুর মধ্যে। মনে হচ্ছে এখনই মারা যাব। ঠিক তখনই অনুভব করলাম কে যেন আমার হাত ধরে টানলো। আমি যে সেদিকে তাকিয়ে দেখি বড় মামা পাশে দাঁড়িয়ে, মেজে মামাও। আমি মামাকে ডেকে জড়িয়ে ধরলাম আর বললাম, মামা, ও মামা, আমাকে মেরে ফেলবে, দেখো কত ভয়ানক, দেখো কত ভয়ানক সে, দেখো দেখো দেখো, ওইদিকে তাকায় দেখো। আমার কথা শুনে বড় মামা বললেন, এই কি দেখছিস? ভয় পাইস কেন? এনে তো কেউ নেই, আর তুই এত রাতে এখানে বাড়িতে কি করাস? বড় মামার কথা শুনে আমি বললাম, আমি তো শুয়েছিলাম মামা, মেজো মামা আমার ডাইকে আনছে মাছ ধরার জন্য। আমার মুখে কথাটা শোনার পরে মেজো মামা বলল, কি কস? ওই না তো, আমি তোরা কখন ডাকলাম? আমি তো বাসায় গেছিলাম। মামার মুখে কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে এসব আমার সাথে? তাহলে কে আমাকে ডেকে নিয়ে আসলো মাছ ধরতে? কে সে? আমার অবস্থা খারাপ দেখে মামা বললেন, এর অবস্থা কিন্তু ভালো না, নিশ্চয়ই কোনো খারাপ জিনের পাল্লায় পড়ছে। ওরে বড় কোনো হুজুরের কাছে নিয়ে যাইতেই হইব। আমার পরিচিত এক বড় হুজুর আছে, আমি আইসকা রাত্রে বেলায় ওনারা আইতে কমো। আমার বাসায় কথা মতো শেয়ারাতে হুজুর আসলেন। হুজুর এসে আমাকে দেখে বলে উঠলেন, এর অবস্থা তো ভালো না, ওর সাথে খুবই শক্তিশালী একটা খারাপ জিন আছে, যেটা যে কোনো সময় ওর কোনো বড় ক্ষতি করে দিতে পারে। এই বলে হুজুর আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গেলেন। ও আমার সাথে থাকা সেই জিনটাকে হাজির করতে চেষ্টা করলেন, কিন্তু না, কোনোভাবেই হাজির হচ্ছে না। 1 ঘন্টা চেষ্টা করার পর হুজুর বললেন, না, এত সহজে হাজির হবে না। আমি আজকে যাই, কালকে আবার আসব, আর কাল সে হাজির হবে ইনশাআল্লাহ। সে কতটা শক্তিশালী আমি দেখতে চাই। আমি আজকে রাতে আমার সাথে থাকা জিনদেরকে জিজ্ঞেস করব আসলে সমস্যা কি, কি কারণে এরা পিছু নিয়েছে। এই বলে সেদিনের মতো চলে গেলেন হুজুর। আগামীকাল রাতে আবার আসবেন হুজুর। পরের দিন ঘটল আমার সাথে এক ভয়ানক ঘটনা। বাইরে গিয়েছিলাম, বাবা ফোন দিয়ে বলল, এই বাসায় আয়, তোর এই অবস্থায় বাইরে থাকা ঠিক না। একটু পরে তো হুজুর আসবে। বাসায় ফিরতে ফিরতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবলাম বাসা তো কাছেই, হেঁটেই যাই। এভাবেই হাঁটতে লাগলাম। গ্রামের রাস্তা থাকায় তেমন লোকজন ছিল না।
আমি হাঁটছি। হঠাৎ খেয়াল করলাম আমার পেছনে কেউ হাঁটছে। মনে অজান্তেই শরীরে যেন কাদা দিয়ে উঠল। ভয়ে ভয়ে পেছনে তাকালাম, কিন্তু পেছনে তো কেউ নেই। মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম। এবার ঠিকই বুঝলাম আমার পেছনে কেউ হাঁটছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। ভয় লাগছে। পেছন ফিরে তাকাবো নাকি দৌড় দিব, এটা ভাবতে ভাবতে পেছনে ফিরে তাকালাম, কিন্তু পেছনে কেউ নেই। আমাকে পেছনে ফিরে তাকাতে দেখে সামনে থেকে একজন বলে উঠল, পেছনে না, এই দিকে দেখ না। আমি এই দিকের কথা শুনে সামনে তাকাতেই যা দেখলাম সেটা দেখে মনে হচ্ছিল আমি হাঁটতে থাকবো। আমি দেখলাম আমার সামনে যে দাঁড়িয়ে আছে তার কোনো মাথা নেই। এটা কিভাবে সম্ভব? মাথা নেই, মাথা ছাড়া বডি আমার সাথে কিভাবে কথা বলছে? আমাকে দেখে হাসতে হাসতে সে বলল, কি ভেবেছিস হুজুর দিয়ে আমাকে সাহায্য করতে পারবি? না, পারবি না। মনে রাখিস আমি শামশের। একটু পেছনে তাকাতে পারবি তুই? তাকে সহ্য করতে পারবি তো? শামশেরের কথা মতো আমি পেছনে তাকালাম। এ কি? পিছনে যা দেখলাম সেটা তো আরো ভয়ানক। পেছনে শামশেরের মাথাটা, শুধু বডি ছাড়া মাথা, কিভাবে কথা বলে, তাও বড় বড় চোখ দিয়েও। শামশের সেই মুহূর্তে আমাকে বলল, পানি খাবি? চল তোকে পানি খাওয়ায় নিয়ে আসি। এই বলে আমার পা ধরে টানতে টানতে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল সে। প্রাণের ভয়ে চিৎকার দিচ্ছে আমি, বাবা বাঁচাও আমাকে, কেউ আমাকে বাঁচাও, কেউ আছো? শামশের ভয়ানক ভাবে হাসতে হাসতে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে আমার হাত টেনে ধরলেন হুজুর। হুজুরের সাথে বাবাও এসেছেন। আমাকে বাসায় ফিরতে না দেখে হুজুর বুঝে যান কোনো সমস্যা হয়তো হয়েছে, তাই বাবাকে নিয়ে খুঁজতে বের হন উনি আমাকে বাবা এবং হুজুর কাঁদতে দেখে বলতে লাগলেন, বাবা ওই শামশের, বাঁচতে দিবেন আমাকে। ততক্ষণে শামশের যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এখন আর দেরি না করে হুজুর আমাকে নিয়ে বাসায় চলে আসেন। তারপর সব কাজ সম্পূর্ণ করে আমাকে গোল একটা বৃত্ত এঁকে সেটার মধ্যে উনি আমাকে বসিয়ে দিলেন। তারপর হুজুর ওনার কাজ শুরু করলেন। শামশেরকেও আমার সামনে হাজির করানো হলো। শামশের হাজির হয়ে গেলে রাগ এসে হুজুরকে বলতে থাকে, এই বেটা, তোর সাহসটা কম না? সানের মায় নেই নাকি? শামশেরের কথায় কান না দিয়ে হুজুর বললেন, অনেক হয়েছে, তুই এই পরিবার ছেড়ে যাবি কিনা বল, বোতলবন্দি হবি? এই বলে হুজুর জমজম কূপের পানি শামশেরের উপর ছেটাতে লাগলেন আর দোয়া পড়তে লাগলেন। শামশের এবার কষ্ট পাচ্ছে। হুজুরকে উদ্দেশ্য করে বলছে, বন্ধ কর, এসব বন্ধ কর, শরীরটা জ্বলে যাচ্ছে, বন্ধ কর। হুজুর তখন বললেন, এসব এক শর্তে বন্ধ করতে পারি, যদি এই পরিবারের কোনো ক্ষতি তুই না করিস, ছেড়ে যাস। তখন শামশের বলল, এই তুই ভয় দেখাস আমাকে? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর ছোট মেয়েরা তো অনেক সুন্দর রে। বিছানায় বসে খেলছে, কত সুন্দর কোমল চেহারা। কি ভাবছিস? এসব জানলাম কি করে? আমার দুইটা লোক তোর বাড়িতে এখন অবস্থান করছে রে। এখন আসার সময়ও তোর নিজের বাড়িটা বন্ধ করতে ভুলে গেছিস। এখন কি হবে রে হুজুর? আমার লোককে কি বলবো তোর মেয়েটার খাতটা মতকে দিতে? হুজুর এরপর কিছুটা চুপ থেকে বললেন, একদম চুপ। কোনো উল্টাপাল্টা কোনো কাজ করলে তোর সাথীদের সহ তোকে মেরে ফেলবো। হুজুরের কথা শুনে শামশের হাসতে হাসতে বলল, দেখছিস, দেখতে পাচ্ছিস আমার কত ক্ষমতা? এই বলে শামশের চলে গেল। হুজুর সবাইকে উদ্দেশ্য করে বললেন, ভুলটা আমারই। আমার বাড়িতে যদি আমি বাড়ি থেকে চলে আসার সময় যদি বাড়ি বন্ধ করে দিয়ে আসতাম, তাহলে এই খারাপ জিনিসটা আমি এখনই ধরতে পারতাম, এখনই ওকে শেষ করতে পারতাম। যাই হোক, আজকে যা হবার হয়েছে, আগামীকাল রাতে আমি আবার আসবো, আর সেদিন দেখবো কেমনই শামশের। এই বলে রাগে গজ গজ করতে করতে চলে গেলেন হুজুর। পরের দিন ঘটলো আমার সাথে এক ভয়ানক ঘটনা। বাইরে গিয়েছিলাম, এমন সময় বাবা ফোন দিয়ে বললেন, এই বাসায় আয়, তোর এই অবস্থায় কিন্তু বাইরে ধরা ঠিক না, একটু পরে তো হুজুর আসবে। বাসায় ফিরতে ফিরতে অলরেডি শূন্য হয়ে গেছে। এরপর আমি বাসায় ফিরে আসতেই সেদিন আবার হুজুর আসেন আমাদের বাসায়। হুজুর সেদিন আবার নিজের কাজ শুরু করলেন। এবার হুজুর শামশেরকে হাজির করে বলতে লাগলেন, তোর সাহস তো শামশের বেড়ে গেছে, জানেন মায়া নেই। শামশের এবার হুজুরের কথায় কোনো কিছু বলল না। হুজুর এবার নিজের মতো করে শামশেরের উপরে সমানে জমজম কূপে পানি নিক্ষেপ করতে লাগলেন।
এবং ওনার জানা আয়াতগুলো পড়তে লাগলেন। শামশের এবার কষ্ট পাচ্ছে। হুজুরকে উদ্দেশ্য করে সে বলল, বন্ধ কর এসব, বন্ধ কর, নইলে তোকে আর তোর পরিবারকে শেষ করে দিব। এসব শুনে হুজুর বললেন, যা করার কর তুই, আর কি করবি তুই? তোকে আমি এক্ষুনি মেরে ফেলবো, না হলে ভূতের বন্দি করে নিয়ে যাব। এ বলে হুজুর আমল করতে লাগলেন। তখন শামশের কষ্টে থাকতে না পারে হুজুরকে বললেন, বন্ধ কর, আর থাকতে পারছি না। হুজুর বললেন, আচ্ছা যা, তোকে একটা সুযোগ দেব, বল এই পরিবারকে ছেড়ে যাবি? শমশের বলল, আচ্ছা যা, আমি এই পরিবারকে ছেড়ে যাব, বিনিময়ে একটা গরু আমাকে দান করতে হবে। হুজুর বললেন, না, গরু দিতে পারবো না, তবে তুই এদেরকে ছেড়ে চলে যা, তোকে একটা ছাগল দেওয়া হবে। তখন সেই জিনটা অর্থাৎ শমশের সে নেগোসিয়েশনে রাজি হয়ে গেল এবং বলল, খুব কষ্ট লাগলো রে, খুব কষ্ট, যা মেনে নিলাম, আমাকে একটা ছাগল দিলে আমি এদেরকে ছেড়ে যাব, আর কখনোই এদের কাছে আসবো না। এরপর হুজুরের সাথে শমশেরের কথা হয়। এরপরে শমশেরের দেওয়া লোকেশন অনুযায়ী একটা ছাগল রেখে আসা হয় এবং এরপর থেকে আমার সাথে আর কোনো ধরনের উৎপাটা ঘটনা ঘটেনি। এই বলে নীরব সাহেব ওনার ঘটনাটি শেষ করেছেন। প্রিয় লিসনার্স, ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আমাদের ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আবার বলে দিচ্ছি, bhoy.net@gmail.com, which is bhoydotnet@gmail.com। আমাদের যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক ফলো করুন। ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhoy.net, which is www.facebook.com/bhoydotnet। আমাদের সাথে থাকার জন্যই এবং ঘটনাটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। নীরব ভাইকেও আন্তরিক ধন্যবাদ ঘটনাটি পাঠানোর জন্য। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় থাকব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজ আমি বিদায় নিচ্ছি আর্জেরিন আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম।